আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে আমি আপনাদের সাথে আমেরিকার উচ্চশিক্ষা এবং আমেরিকার ভিসা নিয়ে কথা বলি। এর মধ্যে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আমেরিকার ওই যে ভিসা, বিশেষ করে স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট, সেটা চালু হয়েছে কিনা। আমিও খবরে দেখলাম যে সেটা চালু হয়েছে, অর্থাৎ যেই অ্যাপয়েন্টমেন্টটা বন্ধ ছিল ওরা সেটা শুরু করেছে বা নতুন করে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে। তবে এই জায়গাটায় শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে যে আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেটা ওপেন রাখতে হবে। ইমিগ্রেশন যে অফিসার বা ভিসা অফিসার সেটা চেক করবে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আপনি সোশ্যাল মিডিয়ায় কি কি করছেন, আপনি এমন কিছুতে ইনভলভ কিনা যেটা আমেরিকার পলিসির সাথে যায় না। যদি এরকম হয় তাহলে কিন্তু তারা আপনার ভিসা ডিনাই করে দিতে পারে। সো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে সোশ্যাল মিডিয়ার কি কি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। আবার অনেকেই যেটা করে যে ওরা সোশ্যাল মিডিয়ার সব অ্যাকাউন্ট ডিলিট করে তারপর যায়। এরকমও করা যাবে না, কারণ তারা কিন্তু অলরেডি আপনার ইনফরমেশনগুলো তারা নিবে যে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে। আপনাদেরকে আমি আগেও বলেছি, সেটা হচ্ছে যে আপনি যেই সোশ্যাল মিডিয়ার আপনার যে অ্যাকাউন্টগুলো রয়েছে বা আপনি যে জিমেল আইডিগুলো ব্যবহার করেন ওদেরকে কিন্তু এই ইনফরমেশনগুলো দিতে হবে। বা আপনি যখন DS-160 ফর্মটা পূরণ করবেন ওরা ইনফরমেশনগুলো জানবে। সো আপনি যখন যাবেন তখন হঠাৎ করে গিয়ে যদি বলেন যে আমি ফেসবুক ব্যবহার করি না বা আমি টিকটক ইউজ করি না বা আমার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট নেই, তাহলে কিন্তু হবে না। বরং আপনাকে এগুলো খুব সুন্দরভাবে আগে থেকে ব্যবহার করতে হবে যেন তারা সন্দেহ করার মতো কিছু খুঁজে না পায়। আর এটা যে শুধুমাত্র আপনি যখন ভিসার জন্য দাঁড়াবেন তখন তা নয়। ইদানিং যেটা হচ্ছে যে আপনি যখন আমেরিকায় ঢুকবেন, অর্থাৎ আপনার ভ্যালিড ভিসা রয়েছে, আপনি আমেরিকায় স্টুডেন্ট ভিসায় আসছেন, এখানে যখন ইমিগ্রেশন অফিসার আপনাকে যখন ওরা আপনাকে পারমিশন দিবে তখনও কিন্তু তারা আপনার কাছে ডিভাইসটা চাইতে পারে যে তোমার মোবাইলটা দাও, আমি চেক করব। ফলে এখনকার সিচুয়েশন হয়েছে এরকম যে আপনাকে তারা ভিসাতেও যেমন আটকে দিতে পারে, ভিসা পাওয়ার পর আপনি যখন আমেরিকায় প্রবেশ করবেন, আপনি যখন এখানে নামবেন, নামার পরেও তারা আটকে দিতে পারে। তাই আপনারা যারা আমেরিকায় আসতে চান, যেহেতু নিয়মগুলো এখন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে তারা এগুলো চেক করছে, আমি বলবো আপনারা যারা ভিজিট ভিসায় আমেরিকায় আসেন এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে আপনার সোশ্যাল মিডিয়া যদি ওরা দেখতে চায়, দেখার পরেই তারা যেন এমন কিছু না পেয়ে যায় যেটা আমেরিকার পলিসির বিরোধী। যদি এরকম হয় তাহলে কিন্তু তারা ঢুকতে দিবে না। এখন হয়তো 1000 জনে একজনকে ওরা চেক করবে, কিন্তু সেটা যদি আপনাকে তারা চেক করে, কারণ অনেক সময় যেটা হয় যে র্যান্ডমলি তারা হয়তো একজনকে আটকে দেয়, কারণ এটা ইন্টারন্যাশনাল নিউজ হয়, যেন সবাই সচেতন হয়ে যায়। ফলে আপনার ক্ষেত্রে যেন এটা না ঘটে, আপনি আগে থেকেই সচেতন থাকবেন। এই যে দেখুন, যখন ওরা ভিসার অ্যাপয়েন্টমেন্টটা বন্ধ করে দিয়েছিল, আমি তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওতে বলেছি যে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, এটা হয়তো সাময়িক, কয়েকদিন পরেই কিন্তু চালু হবে। এখন দেখুন এরা হয়তো চালু করেছে শর্ত সাপেক্ষে, হয়তো এই শর্তগুলো কিছুই না বা হয়তো তারা দেখবেও না, কিন্তু তারা লোকজনকে আগেই সতর্ক করে দিল, অর্থাৎ লোকজন বা যারা আমেরিকায় পড়তে আসবে তারা যেন সতর্ক থাকে। আর আমেরিকায় যে স্টুডেন্ট ভিসায় আসা সেটা সবসময় ওপেন থাকবে, কারণ আমেরিকায় অনেক ইউনিভার্সিটি এবং অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিন্তু এখানে আসবে। এবং এটা যদি না আসে তাহলে ওদের যে একটা স্টুডেন্টের যে সিট বা ইউনিভার্সিটির যে একটা স্টুডেন্ট ভর্তির একটা নির্দিষ্ট সংখ্যা রয়েছে, সেটা তারা তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট না আসলে ফিল আপ হবে না। ফলে এই যে একটা স্টুডেন্টের আশা সেটা কন্টিনিউয়াস হবে। আমি একটা রিপোর্টে দেখলাম যে যেই 10টা দেশ থেকে বেশি স্টুডেন্ট আমেরিকায় আসে, সেই 10টা দেশের মধ্যে চীন যেমন রয়েছে, তারপর আপনার আমাদের পাশের দেশ ভারত রয়েছে, নেপাল রয়েছে, বাংলাদেশ রয়েছে, মালয়েশিয়া রয়েছে, জাপান আছে, তারপর দক্ষিণ কোরিয়া রয়েছে। এর মধ্যে বাংলাদেশের অবস্থান শুনলে আপনারা অবাক হবেন যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 8ম, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে আসে অধিক সংখ্যক স্টুডেন্ট কিন্তু বাংলাদেশ থেকে আসছে, অর্থাৎ এটা একটা গ্রেট অপরচুনিটি। সো আপনাকেও এই অপরচুনিটিটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে আগে থেকেই পূর্ব প্রস্তুতির প্রয়োজন, জিনিসগুলো সম্পর্কে জানা প্রয়োজন। যে আপনারা যারা স্কলারশিপে আসবেন তাদের যেমন এক রকমের প্রস্তুতি, যারা স্কলারশিপ ছাড়া আসবেন তাদের আরেক রকমের প্রস্তুতি, অর্থাৎ দুই জনের প্রস্তুতি কিন্তু দুই রকম। আবার যারা অনার্স করতে আসবেন আপনার যেমন প্রিপারেশন একরকম, যারা মাস্টার্স বা পিএইচডি করতে আসে তাদের প্রিপারেশন একরকম। ফলে আপনি কোন ক্ষেত্রে আসছেন, কোন ডিগ্রিটা নেওয়ার জন্য আসছেন,
সেই অনুযায়ী আপনার প্রিপারেশন আপনাকে নিতে হবে। আবার আপনি কোন ক্যাটাগরি স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, আপনি যদি প্রথম দিকের ইউনিভার্সিটিতে আসতে চান তার রিকোয়ারমেন্ট একরকম, আপনি যদি একটু মাঝের দিকের ইউনিভার্সিটিতে আসতে চান তাহলে রিকোয়ারমেন্টগুলো কিন্তু আরেক রকম। ফলে আপনার সিজিপিএ কম থাকুক, আপনার আইএলটিএস এর রেজাল্ট কম থাকুক, তারপরেও কিন্তু আপনি আসতে পারবেন। আপনার ক্যাটাগরি ইউনিভার্সিটিতে আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা অনেকেই মনে করি যে আমেরিকায় আসতে হলে অনেক টাকার প্রয়োজন, এটাও সত্য না। আবার অনেকে মনে করে আমেরিকা আসতে হলে অনেক ভালো রেজাল্টের প্রয়োজন, সেটাও সত্য না। অর্থাৎ সব ধরনের স্টুডেন্টই কিন্তু এখানে আসতে পারে। এমনকি আপনি এখানে শর্ট কোর্স করার জন্য কিন্তু আসতে পারবেন, বা এখানে J1 ভিসার একটা ক্যাটাগরি রয়েছে, আপনি ট্রেনিং করার জন্য এখানে আসতে পারেন। আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যারা ইউনিভার্সিটির শিক্ষক তারা যেমন আসতে পারে, যারা স্কুল শিক্ষক তারাও কিন্তু আসতে পারে। ফলে এই যে এখানে একটা সম্ভাবনা রয়েছে বা এখানে সুযোগ রয়েছে, সেই সুযোগগুলো জানার চেষ্টাটা আগে করতে হবে। আমরা অনেক সময় জানার চেষ্টাগুলো করি না, বা কখন সার্কুলার হয় সেই ডেটগুলো আমরা দেখি না। আপনি যদি সেই ডেটগুলো সম্পর্কে খেয়াল রাখেন, আপনি যদি স্কলারশিপের রিকোয়ারমেন্টগুলো আগেই ফুলফিল করে রাখেন, তাহলে আপনি স্কলারশিপে আসতে পারবেন। ফলে আপনার সন্তানকে যদি এখানে আপনি স্কলারশিপে পাঠাতে চান, তাহলে আপনারা এই জিনিসগুলো দেখবেন যে স্কলারশিপের রিকোয়ারমেন্টগুলো কী, তার সাথে আগেই শেয়ার করবেন, সে যেন এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে তারপর আসে। আমি কন্টিনিউয়াস ইমেল পাই, সেটা হচ্ছে যে আমার রেজাল্ট এই, বা আমি এই সাবজেক্টে পড়ি, আমি কি আমেরিকায় স্কলারশিপে যেতে পারবো? অবশ্যই আপনি পারবেন। আপনি স্কলারশিপ টার্গেট করুন, আপনি ইউনিভার্সিটি টার্গেট করুন, ইউনিভার্সিটির অ্যাডমিশন অফিসে বা ওয়েবসাইটে গিয়ে দেখুন চাহিদাগুলো কি, সেটা ফুলফিল করুন। তারপর যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এই যে আপনি স্কলারশিপে যে আসবেন, এই স্কলারশিপ যে ওরা সবসময় খুব ভালো রেজাল্ট দেখেই দেয় তা নয়। আপনাকে ওই লিঙ্ক আপটা করতে হবে, বা আপনার ওই কানেকশনটা তৈরি করতে হবে, তাহলেই কিন্তু আপনি স্কলারশিপ পাবেন। অনেক সময় অনেক স্কলারশিপ তারা দেয় যে তার হয়তো ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না, সেটা দেখে, বা অনেক সময় অনেক স্কলারশিপ দেয় রেজাল্ট দেখে। ফলে রেজাল্ট দিয়ে শুধুমাত্র একমাত্র ক্রাইটেরিয়া তা কিন্তু না। আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে এই যে আপনি এই জায়গাটায় আসবেন, এই জায়গাটায় আসার পর আপনার যেই মিনিমাম যেই সিজিপিএ মেনটেন করতে হয় সেটা কিন্তু মেনটেন করতে হবে। তার আগে থেকে দেখবে যে আপনি সেটা পারবেন কি না। ফলে আপনাদের যাদের স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ করার জন্য আপনাদের প্রস্তুতিটা প্রয়োজন। আমাকে যখনই আপনারা জিজ্ঞেস করেন, আমি কিন্তু পজিটিভলি বলি যে আপনার অনুযায়ী রয়েছে, আপনার অনুযায়ী ইউনিভার্সিটি আছে, আপনার অনুযায়ী সাবজেক্ট আছে। এমনকি আপনি যে সাবজেক্টে অনার্স করছেন বাংলাদেশে, সেই সাবজেক্টেই মাস্টার্স বা পিএইচডি করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যে কোনো সাবজেক্টে যেতে পারেন আপনার ইন্টারেস্ট অনুযায়ী। জাস্ট আপনাকে বোঝাতে হবে এই সাবজেক্টে আপনার কেন আগ্রহ। তারপর আপনাদের অনেকের একটু গ্যাপ থাকে, কয়েকদিন দেখা যায় অনার্স করার পর কিছু গ্যাপ রয়েছে, তারপর আপনি এখানে মাস্টার্স করতে পারবেন। আমেরিকায় কিন্তু এটা কোনো বাধা না। আমেরিকায় কিন্তু এই যে বাংলাদেশের মতো যেই সাবজেক্টেই আপনি পড়েছেন সেই সাবজেক্টেই মাস্টার্স করতে হয়, বা সেই সাবজেক্টে পিএইচডি করতে হয়, এরকম কিন্তু বাধা ধরা নিয়ম নেই। অর্থাৎ আপনার জন্য ওপেন, আপনার ইচ্ছে অনুযায়ী। এমনকি আপনি দেশে একটা পিএইচডি করেছেন, এখানে এসে আরেকটা পিএইচডি করতে পারবেন। ফলে আপনারা এই সুযোগগুলো কাজে লাগান। আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই ইমেল করবেন। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।